5 বেজে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। তোমরা সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি মিস, ভালো আছেন? তোমাদের কি দেখা যাচ্ছে? বোর্ড দেখতে পাচ্ছ তোমরা? মিস জি অর্ধেক। ম্যাম। হ্যাঁ, এমনিতে বোঝা যাচ্ছে তো মোটামুটি। আমার এই যে এই রুমে লাইটটা কেন জানি হঠাৎ করে হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। এটা হ্যাঁ, এভাবে একটু বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ সামি, বলো। ম্যাম ওই যে ভ্যাকসিন আছে না, এই ভ্যাকসিনটা কি ওই যে যে জীবাণুগুলো রয়েছে ওই সেখান থেকে কি উৎপন্ন করা হয় জীবাণু ব্যবহার করে? আসলে হ্যাঁ, এখান থেকেও করা হয়। আবার তাদের যে জীবাণুগুলো যে আছে, মানে যেখান থেকে তারা কি বলবো, যে তারা যে ধরো একটা ভাইরাস, হ্যাঁ এটা তো একটা জীবাণু, ঠিক না? এই ভাইরাস দিয়ে করা হয়। যেমন বসন্ত রোগের টিকা, কলেরা রোগের টিকা তাদের ওখান থেকে করা হয়। তবে অন্য জায়গায় অন্য কিছু থেকেও করা হয়। তাদের থেকে যে করা হয় তা না। অন্য কিছুর জিন, অন্য কিছুর হরমোন, অন্য কিছুর মানে ব্যবহার করে এটা করা হয়, ঠিক আছে? শুধু তারই জীবাণু ব্যবহার করে যে করা হবে সেটা ঠিক ঠিক না আর কি। হ্যাঁ, অন্য প্রাণীদের থেকেও করা হয়, ঠিক আছে? তোমার প্রশ্নটা কি ছিল? ক্লিয়ার বুঝেছো আমি যা অ্যান্সার দিলাম? জি ম্যাম, মানে আমি এখানে পড়ে ম্যাম মানে মনে করছিলাম কি যে জীবাণু আক্রান্ত করতেছে সেটা কি আবার ব্যবহার করে ভ্যাকসিন তৈরি। না, সেটা থেকে যে সব হবে তা না। কিছু কিছু ক্ষেত্রে সেটা থেকে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে আলাদা জায়গা থেকে নেওয়া হয়। যেমন আমাদের যে বিভিন্ন টিকাগুলো আছে, আমরা যে সবগুলো যে মানুষের থেকে নেওয়া হয়েছে তা না, অন্য প্রাণী থেকে নেওয়া হয়েছে, নিয়ে এটা তৈরি করা হয়েছে। তো ওই জীবাণু থেকে যে করা হচ্ছে তা না, অন্য কিছু ব্যবহার করে করা হচ্ছে আর কি। অন্য জীবাণু ব্যবহার করে। এত কম জয়েন করলে কেমন করে হয়? হ্যাঁ, এই আর কত 38। কে রেকর্ডিং করছো? রেকর্ডিং এর দরকার নেই, আমি রেকর্ড করছি। তোমরা আর কলেজ ডট এসি তে রেকর্ডটা পেয়ে যাবা। আচ্ছা, আমরা তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে নাকি? তোমার রুটিন পেয়েছো না নোটিশ পেয়েছো পরীক্ষার? কোনটা পেয়েছো? পরীক্ষার নোটিশ রুটিন ম্যাম পেয়েছো? পেয়েছি। রুটিন দিচ্ছে কিন্তু সিলেবাস দেয় না। আচ্ছা, সিলেবাস দেয় নাই। সিলেবাস দেওয়া হবে দু একদিনের মধ্যে। তো ওনারা দেওয়ার আগে আমি আগে তোমাদেরকে সিলেবাসটা দিয়ে দিই, তাই না? তোমাদের কত মার্কসের পরীক্ষা হবে তোমরা জানো? 30 হবে। 30 মার্কসের। কয়টা সিকিউ, কয়টা এমসিকিউ? দুইটা সিকিউ সিকিউ আর দুইটা। হচ্ছে 10 এমসিকিউ। আচ্ছা, 2টা সিকিউ আর 10টা কি এমসিকিউ, তাই না? এমসিকিউ। ঠিক কি না? জি তাহলে মিস। আমাদের সেকেন্ড পেপারে আমরা চ্যাপ্টার 10 পড়ব। আমি গত ক্লাসে বলেছি যে তোমাদের পরীক্ষার সিলেবাস হলো চ্যাপ্টার 10, অধ্যায় 10। অধ্যায় 10-এ আমরা অধ্যায় 10টা আমি শেষ করে দিব, এবং এই অধ্যায় 10-এর উপরে তোমার পরীক্ষায় সিকিউ এবং এমসিকিউ থাকবে। এখান থেকে একটা সিকিউ থাকবে এবং 5 মার্কসের কি থাকবে? এমসিকিউ থাকবে। কারণ ম্যাডামের পার্ট থেকে 5 মার্কসের এমসিকিউ আর একটা সিকিউ থাকবে। বুঝেছো ম্যাম কি বলেছে? ম্যামের পার্ট থেকে তোমাদের একটা সিকিউ আর একটা এমসিকিউ থাকবে, আর আমার পার্ট থেকে 5টা সিকিউ আর একটা 5টা এমসিকিউ আর একটা সিকিউ থাকবে। তো আমরা এই চ্যাপ্টারের আমাদের যে জিনিসগুলো মোটামুটি পড়া দরকার, আমরা কিন্তু পড়েছি, আর একটু আছে। আমি আজকে ইনশাআল্লাহ যে চ্যাপ্টার শেষ করে দিব। তো আমরা এই চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষার জন্য আমরা কি সিকিউ পড়ব? টপিকগুলোকে লিখে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, জি মিস। তাহলে আমরা সবাই লিখে নেই। আমাদের 1 মার্কসের জন্য আগে লিখে নেই, তাই না? আমরা প্রথমে কি 1 মার্কসের জন্য আমাদের কি কি পড়তে হবে? হ্যাঁ, 1 মার্কসের জন্য আমরা যে সংজ্ঞাগুলো পড়বো সেই সংজ্ঞা লিখে নেই। তাহলে আমরা 1 মার্কসের জন্য ইংলিশ ভার্সন যারা, আমরাও লিখি একসঙ্গে সবাই।
অ্যান্টিজেন অ্যান্টিজেন অ্যান্টিবডি নাহলে আমি বাংলায় লিখে করে গান করো। তোমাদের হবে না বাংলা বুঝতেছো? না মিস ঠিক করে বোঝা যাচ্ছে? বোর্ড অস্পষ্ট ইংলিশে হ্যাঁ আপা আচ্ছা বোর্ড অস্পষ্ট না জি বলেন আপা এখন দেখেন তো এখন আপা আমি মুখে বলছি একটু ইয়ে করেন খেয়াল করেন অ্যান্টিজেন অ্যান্টিবডি আমি কিন্তু বাংলায় লিখছি হ্যাঁ অ্যান্টিজেন অ্যান্টিবডি বোঝা যাচ্ছে আপা ঋতু জি মিস জি হ্যাঁ অ্যান্টিজেন অ্যান্টিবডি এরপরে আছে আমাদের হলো সহজাত প্রতিরক্ষা সহজাত প্রতিরক্ষা কি হলো আজকে কি এত ইয়ে মোবাইল ট্রাইপড থেকে কেন মোবাইলটা খুলে গেল বোর্ড ক্লিয়ার হয়ে গেছে বোর্ড ক্লিয়ার হয়ে গেছে মোবাইল পড়ে গিয়ে ট্রাইপড থেকে মোবাইল একা একা খুলে মারলো দৌড় বুঝতে পারলাম না যে ট্রাইপড থেকে কেন মিস বোর্ড মানে মোবাইল যতক্ষণ নিচে থাকে ততক্ষণই ক্লিয়ার থাকে উপরে আসলে মানে আনক্লিয়ার হয়ে যায় আচ্ছা আমরা ইনাট ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি যে আছে আমরা এটা লিখবো সহজাত প্রতিরক্ষা আর অর্জিত প্রতিরক্ষা অর্জিত প্রতিরক্ষা ইনাট ইমিউনিটি অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইংলিশে ইনাট ইমিউনিটি অ্যাকোয়ার্ড ইমিউনিটি হ্যাঁ বোঝা যাচ্ছে ইনাট ইমিউনিটি অ্যাকোয়ার্ড ইমিউনিটি বাংলায় সহজাত প্রতিরক্ষা অর্জিত প্রতিরক্ষা এরপরে আছে হলো ফ্যাগোসাইটস ফ্যাগোসাইটস বা ফ্যাগোসাইটোসিস একই কথায় ফ্যাগোসাইটস এই পাঁচটার মধ্যে একটা থাকবে এটুকু থাকবে 1 মার্কসের জন্য 1 মার্কস তাহলে 1 মার্কসের জন্য আমাদের থাকবে অ্যান্টিজেন অ্যান্টিবডি সহজাত প্রতিরক্ষা অর্জিত প্রতিরক্ষা আর একটা হলো ফ্যাগোসাইটস তাহলে আমরা কি কি দেখলাম অ্যান্টিজেন অ্যান্টিবডি সহজাত প্রতিরক্ষা অর্জিত প্রতিরক্ষা আর হলো ফ্যাগোসাইটস সবার লেখা 1 মার্কসের জন্য এই পাঁচটা লেখা শেষ সবার এই তোমাদের লেখা জি শেষ ইংলিশ ভার্সন আমি আবার ইংলিশে বলছি অ্যান্টিজেন অ্যান্টিবডি ইনাট ইমিউনিটি অ্যাকোয়ার্ড ইমিউনিটি ফ্যাগোসাইটস ইংলিশ ভার্সন ফিনিশ আনাস লেখা শেষ জি মিস জিতমনি আশফাক ওকে তাহলে এখন এটা মুছা দিয়ে আমরা 2 মার্কসের জন্য লিখব তাহলে আমাদের 1 মার্কসের হয়ে গেছে 1 মার্কসের জন্য
এরপর আমরা 2 মার্কসের জন্য লিখবো এখন। আমরা কি করব? 2 মার্কসের জন্য লিখবো। 2 মার্কসের জন্য আমাদের কি কি আছে? আমরা 2 মার্কসের জন্য আমরা পার্থক্য পড়েছিলাম। দুটো পার্থক্য কি কি? পার্থক্য দুটো আগে লিখে নেই। অ্যান্টিজেন, অ্যান্টিবডি। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য। English version difference between antigen and antibody. অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য। তাহলে ইংলিশ ভার্সন কি? ডিফারেন্স বিটুইন অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি। ডিফারেন্স বিটুইন অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি। ইংলিশ ভার্সন কি? ডিফারেন্স বিটুইন অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি। নাম্বার 2 আমাদের আরেকটা আমরা ডিফারেন্স লিখবো, সেটা হলো সহজাত এবং অর্জিত রক্ষা। তাহলে ইংলিশ ভার্সন লিখবে ডিফারেন্স বিটুইন ইনার ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে আমরা দুটো পার্থক্য পড়বো, একটা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে, আর একটা সহজাত প্রতিরক্ষা এবং অর্জিত প্রতিরক্ষার মধ্যে পার্থক্য। তাহলে ডিফারেন্স বিটুইন ইনার ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এরপর আমরা লিখবো ভ্যাকসিনেশন বলতে কি বোঝো? English version, what do you mean by vaccination? What do you mean by vaccination? ম্যাম, আমাদের এই অধ্যায় শেষ হলে কি যে আর কোনো অধ্যায় বাকি আছে না রিভিশন? তোমাদের ওই যে চ্যাপ্টার 11টা পড়াবো, কারণ হলো তোমাদের যেহেতু পরীক্ষা পিছিয়ে গেল, তাহলে আমাদের ওটা টেস্টের পরে রেখেছিলাম, কিন্তু টেস্ট পরীক্ষা কবে হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমার মনে হয় চ্যাপ্টার 11টা পড়ে দেওয়া দরকার। আর তোমরা যদি না চাও তাহলে ওটা আমার ইয়ের পরে পড়াবো। তাহলে আর ওই চ্যাপ্টারটাই বাকি আছে, চ্যাপ্টার 11। তাহলে টেস্টের পরে পড়াবো, তাহলে রিভিশনে চলে যাব। ম্যাম, একটাই বাকি আছে। তাহলে রিভিশনে যাব। মিস রিভিশনই চলে যান, রিভিশনটা শেষ করে হ্যাঁ, পুরোনো পড়াগুলো ঝালাই হবে, আর নতুন একটা নাহলে টেস্টের পরেই করবে, তখন তো সময় থাকবে কিছুটা, মানে এক সপ্তাহ সময় পেলে তখন শেষ করে দিতে পারবেন, তাই না? ওই চ্যাপ্টারটা টেস্টের পরে কেন পড়ায়? কারণ ওই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএস এক্সাম, এবং ওই চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন মিস হয়, কিন্তু কোনোদিন ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন মিস হবে না, ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। এই জন্য এই চ্যাপ্টারটা আমি পড়াই। এবং হ্যাঁ, এবং এই চ্যাপ্টারটাতে খুব ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এবং এই চ্যাপ্টারটা অনেক, হ্যাঁ, ওই চ্যাপ্টারটা বোঝার বিষয়। এই জন্য এই চ্যাপ্টারটা আমি সবসময় টেস্টের পরীক্ষার আগে আগে পড়াই, যাতে স্টুডেন্টের মাথায় ধরে থাকে, ওরা যাতে এক্সামে আনসার করতে পারে। কারণ ওই চ্যাপ্টারটা এবং খুবই মজার একটা চ্যাপ্টার। আর জেনেটিক্স আসলেই ভালো লাগে পড়তে, কিন্তু বুঝতে হবে এবং মাপতে হবে, কারণ ওই সময় ওরা বেশিরভাগ পড়ার মধ্যে থাকে। তো হ্যাঁ, বলো কি বলবো বাবা, বলো। না মিস, আপনাকে একটু চাপতে তাহলে বলেছিলাম। আমরা 2 মার্কস, ম্যাম আচ্ছা
আমরা 2 মাসের জন্য এই দুটো, হ্যাঁ হ্যালো ম্যাম কে লেখা বলছো? বুঝতেছি না ম্যাম। কেন বুঝতেছো না? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি? সবাই কি সমান? সবাই বুঝতে পারছো না? মিস, তাহলে আপনি যেটা ভালো হ্যাঁ মনে আপা। করেন সেটাই করেন। আপনি যেটা ভালো আচ্ছা মনে ঠিক করেন ওই আছে আপা। পেপারটা আপনি যখন মনে হয় সেটাই করেন। কারণ এই সাবজেক্টে তো আচ্ছা, আপনি অভিজ্ঞ, সুতরাং আমরা তো অ্যান্টিজেন বুঝবো এবং না। হ্যাঁ সে তো অবশ্যই আপা, তারপরেও আচ্ছা ঠিক আছে। তো আমরা ফার্স্ট কি বলবো, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে পার্থক্য দিয়েছি, যা যে বোর্ড বুঝতে পারছো না ম্যাম বলছে ক্লিয়ারলি শুনে নাও। তাহলে 1 নম্বরে লিখেছি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে পার্থক্য। ইংলিশ ভার্সন যারা তোমাদেরকে ট্রান্সলেট করে দিচ্ছি, ডিফারেন্স বিটুইন অ্যান্টিজেন এন্ড অ্যান্টিবডি। এরপরে নাম্বার 2 তে লিখেছি সহজাত প্রতিরক্ষা ও অর্জিত প্রতিরক্ষার মধ্যে পার্থক্য। ইংলিশ ভার্সন difference between innate immunity and acquired immunity. এরপর নাম্বার 3, ভ্যাকসিনেশন বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ভ্যাকসিনেশন? বুঝেছি এটুকু? বোঝার কথা। স্মৃতিকোষ বলতে কি বোঝো? মানে হোয়াট ডু ইউ মিন বাই মেমোরি সেল? হোয়াট ডু ইউ মিন বাই মেমোরি সেল? হোয়াট ডু ইউ মিন বাই মেমোরি সেল? হোয়াট ডু ইউ মিন বাই কি? মেমোরি সেল। আচ্ছা আর একটাই শেষ, ইপিটোপ বলতে কি বোঝো? ইপিটোপ বলতে কি বোঝো বাই ইপিটোপ? এই হলো আমাদের 2 মার্কসের। সবার হয়েছে? লেখা শেষ? ম্যামের সাথে সাথে লেখা শেষ হওয়ার কথা। আমাদের লেখা শেষ। লাস্টেরটা কি লিখছেন? হ্যাঁ লাস্টেরটা ইপিটোপ। ইপিটোপ বলতে কি বোঝো? ইপিটোপ, ইপিটোপ বলতে কি বোঝো? ইংলিশ ভার্সন হাউ ডু ইপিটোপ? ইংলিশ ভার্সন হাউ ডু ইপিটোপ? ইংলিশ ভার্সন হোয়াট ডু মিন বাই ইপিটোপ? ইংলিশ ভার্সন হোয়াট ডু মিন বাই ইপিটোপ? হয়েছে সবার? এই শেষ? জি ম্যাম। জি মিস। ওকে, তাহলে আমরা এখন এটা হলো 2 মার্কসের জন্য। তোমাদের এটা কি? এটা 2 মার্কসের জন্য। আমরা এখন 3 এবং 4 মার্কসের জন্য লিখব। তিন এবং 4 মার্কসের জন্য আমরা যে এখন তো জীবনের টপিক, যে টপিকগুলো আমরা প্রথমেই লিখব, এর প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। ত্বকের ভূমিকা, দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। তাহলে
রোল অফ স্কিন ইন ডিফেন্স অফ দ্য বডি। ইংলিশ ভার্সন যারা, রোল অফ স্কিন ইন ডিফেন্স অফ দ্য বডি, মানে দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। একটা টপিক 3 এবং 4 মার্কসের জন্য। এরপর ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলের ভূমিকা। ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিলের ভূমিকা। ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ ও ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিলের ভূমিকা। তাহলে ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিলের ভূমিকা। রোল অফ ম্যাক্রোফেজ এন্ড ডিস্ট্রয়িং ব্যাকটেরিয়া। তাহলে ইংলিশ ভার্সন যারা, তারা লিখবে রোল অফ ম্যাক্রোফেজ এন্ড নিউট্রোফিল ইন ডিস্ট্রয়িং ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিলের ভূমিকা। তোমরা লিখবে রোল অফ ম্যাক্রোফেজ এন্ড নিউট্রোফিলস ইন ডিস্ট্রয়িং ব্যাকটেরিয়া। তাহলে রোল অফ ম্যাক্রোফেজ and neutrophils in destroying। এরপর আছে ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, আমরা লিখবো অ্যান্টিবডি। অ্যান্টিবডি লিখলে আমাদের অ্যান্টিবডির মধ্যে যা আছে সব করতে হবে। কি কি দেখো, অ্যান্টিবডির গঠন, বিকাশ থেকে নাহিদ বলছি। বিকাশ অ্যাকাউন্ট আপগ্রেডের কাজ চলছে। বিকাশ থেকে আপনার ফোনে ভেরিফিকেশন কোড এসএমএস করা হয়েছে। আবার এই বদমাইশি কে শুরু করছে? সেটা আমাকে দিন। এবার আপনার বিকাশের পিন বলুন। হ্যাঁ, তোমার বিকাশের পিন জানাচ্ছি, ওয়েট করো। বোকাচোদা খানকির ছেলে, বদমাইশি করার জায়গা পাও না না? ছেলে, বিচির বাল, এবার সাবিরকে দিয়ে করছে বদমাশ। বাঞ্চোদ, বেশসামাগী, কুত্তাচোদা, হাতিচোদা, ডাইনোসর চোদা, অ্যাঞ্জেল চোদা, ভাইরাস চোদা, উট খানকি, টিম চোর, কন্ডম, এটা মোবাইল চোদা, চালাক চোদা, চোয়ার চোদা, টেপন মারি, রেন্ডি দুধ, এই নফি, এই যে এটাকে ইয়া করতে পারছি না, যে ইয়া না, ফাজলামো করতেছে, রিমুভ করতে পারছি না, রিমুভ করতে পারছিলাম না। কি কয়েকদিন থেকে আবার ডিস্টার্ব শুরু করছে, এরকম তো কখনো করতো না। কি ডিস্টার্ব, যে আননেসেসারি ভিডিও দেয়। এই আইডি গুলো আবার বাছাই করতে হবে, তাছাড়া তো উপায় নাই। মিউট করতে পারছি না, আগে মিউট করতে পারতাম না, আসলে এখন কেন করতে পারছিলাম না, কেটে দিতে পারছিলাম না। আচ্ছা, আমরা কি লিখলাম? অ্যান্টিবডি গঠন, প্রকারভেদ, এরপর হলো কার্য পদ্ধতি। তাহলে অ্যান্টিবডির আমাদের যা যা আছে, অ্যান্টিবডি সবকিছু আমাদের করতে হবে, কারণ অ্যান্টিবডি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে অ্যান্টিবডি আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি কিন্তু অনেক কম আরেকটু দেই, অনেক কম সিলেবাস দিলাম যাতে তোমরা ভালো পড়ো। ম্যাম লাস্টে ওইটা কি লিখছেন? লাস্টে অ্যান্টিবডি দিয়েছি। অ্যান্টিবডির যা যা আছে, গঠন, প্রকারভেদ, কার্যপদ্ধতি। ইংলিশ ভার্সন যারা, অ্যান্টিবডির স্ট্রাকচার, টাইপ অফ অ্যান্টিবডি, আর কি ফাংশন অফ অ্যান্টিবডি, ফাংশনস অফ অ্যান্টিবডি, তোমরা এগুলো পড়বে। আরেকটা জিনিস, দেহের প্রতিরক্ষায়
স্মৃতিকোষের ভূমিকা। এইটা হলো তোমাদের 3 এবং 4 মার্কস, 3 and 4 মার্কস। ঠিক আছে, 3 এবং 4 মার্কসের জন্য তোমাদের এগুলো আসবে। দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, তাহলে আমাদের ফার্স্ট আমি কি দিয়েছি, দেহের ম্যাম প্রতিরক্ষায় আমাদের ত্বকের স্মৃতিকোষটা ভূমিকা। মেবি পড়ো। দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা, হ্যাঁ বলো সামি, পড়াবো তো এখন। এই যে এখন পড়াবো, এখন এই চ্যাপ্টার শেষ করে দিব, আর অল্প আছে তো। এই চ্যাপ্টার এখনই শেষ করে দিব, তোমাদের এই যে লেখা শেষ হলে আমি শেষ করে দিব। কারণ এই চ্যাপ্টারে যেটুকু আছে এটুকু পড়াতে 10 মিনিট লাগবে। আচ্ছা শেষ আমাদের লেখা, আমি তাহলে লেকচার দিব, আমাদের শেষ বাবা। জি ম্যাম। আমাদের শেষ, আজকে রেজাল্ট হচ্ছে এজন্য এত অনেক ফোন আসতেছে। আচ্ছা লেখা শেষ, তাহলে আমাদের 3 এবং 4 মার্কসের কি আসবে আমরা বুঝে গেছি, এবং 1 এবং 2 মার্কসের কি আসবে আমরা জেনে গেলাম। এখন কথা হলো যে আমরা জানলেও আমাদের কি করতে হবে, পড়তে হবে, কারণ না পড়লে কিন্তু পরীক্ষা ভালো হবে না। যেহেতু ম্যাম ইয়ে করে দিল, সব আলাদা করে দিল, তাহলে অবশ্যই হবে, ঠিক না বলো? কারণ তোমাদের এই যে টপিক দিয়েছে 5টার মধ্যে কিন্তু 2টো থাকবে, তাহলে কিন্তু খুব বেশি একটা হয় নাই, কারণ এটুকু পড়তেই হবে আমাদের। ইংলিশ ভার্সন তোমাদের হয়েছে? ইংলিশ ভার্সন তোমাদের হয়েছে বাবা? Yes, miss. ইংলিশ ভার্সন হ্যাঁ, ওকে। তাহলে আমরা আমাদের যে টপিকটা বাকি ছিল এই চ্যাপ্টারে সেটা হলো ভ্যাকসিনেশন। হ্যাঁ, ভ্যাকসিনেশন আমরা গত ক্লাসে একটু শুরু করেছিলাম। তো ভ্যাকসিনেশন সম্পর্কে আমরা আসলে জানি, তারপরে আমাদের আরো জানার আছে যে ভ্যাকসিনেশনটা আমাদের শরীরে যদি কোনো কৃত্রিম যে ইয়েটা প্রয়োগ করা ইমিউনিটি গড়ে তোলা হয়, আসলে কৃত্রিম যে ইমিউনিটি সেটাকে বলা হচ্ছে কি, সেটা এই ইমিউনিটিটা গড়ে তোলা হয় ভ্যাকসিনের মাধ্যমে আমাদের শরীরে, কৃত্রিম ইমিউনিটিটা। কারণ আমরা প্রাকৃতিকভাবে যেটা পেয়ে থাকি সেটা আমরা নিজেরাই তৈরি করে নেই ন্যাচারালি, সেটা হলো কি আমরা বিভিন্ন পুষ্টিকর খাবার খেয়ে এই ইমিউনিটিটা আমাদের শরীরে গড়ে তুলি। তো যাই হোক, আমাদের শরীরে বিভিন্ন সেল আছে, টিস্যু আছে, তারা এই ইমিউনিটিতে আমাদেরকে কি করে, সাহায্য করে এবং ইমিউনিটি গড়ে তোলে আমাদের শরীরে, এগুলো আমরা জেনে এসেছি। তো আমাদের ভ্যাকসিন যেটা, আমরা ভ্যাকসিন হলো আমাদের কৃত্রিম ভাবে ইমিউনিটি শরীরে গড়ে তোলাটাই হলো আসলে ভ্যাকসিন। এবং এই ভ্যাকসিনটা সাধারণত আমরা জানি যে আমাদের যে অণুজীব আছে ভাইরাস, এর বিরুদ্ধে প্রতিরোধের যে উপায়টা এটাকে বলা হচ্ছে ভ্যাকসিনেশন। তাহলে ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে বা বিভিন্ন অণুজীব থেকে প্রতিরোধের যে উপায় এটাকে বলা হচ্ছে কি ভ্যাকসিনেশন। এটাকে কি বলা হচ্ছে ভ্যাকসিনেশন। তাহলে আমরা যে এত ফোন, রেজাল্ট হয়ে গেছে মনে হয় ইন্টারের, এই জন্য এত ফোন আসছে। রেজাল্ট হয়ে গেছে মনে হয় না, ফেসবুকে মনে হয় বের হয়ে গেছে সব। এই তো সবাই এই জন্য খালি ফোন দিচ্ছে তোমাদের ক্লাসের মধ্যে, বলো এখন ওদের ফোনও রিসিভ করতে পারছি না, ওরা সবাই ইয়ে করতেছে।
আচ্ছা, তাহলে আমাদের যে ভ্যাকসিনেশন যে আছে এই ভ্যাকসিন আমরা জানি এটা একটু আগে স্বামী জিজ্ঞেস করেছিল যে ম্যাডাম নির্দিষ্ট জীবাণু থেকে এটা সংগ্রহ করা হয়, যারা যে ম্যাডাম এটা কি শুধু ওই রোগের জীবাণু থেকে এটা সংগ্রহ করা হয় না অন্য কিছু থেকে? হ্যাঁ, ওই রোগের জীবাণু থেকে সংগ্রহ করা হয়, অন্য প্রাণী থেকেও এটা সংগ্রহ করে অনেক অনেক টিকা আছে অন্য প্রাণীর ইয়ে থেকে ব্যবহার করে করা হয়েছে। তবে হ্যাঁ ঠিক আছে, অন্য প্রাণী ব্যবহার করা হয় কিন্তু জীবাণু আসলে একটাই। তো যাই হোক, অন্য রোগের জীবাণু থেকে তো এটা করা যাবে না, এই ভ্যাকসিনটা করা যাবে কি করা যাবে না। তো আমরা যেটা জানলাম যে এই যে ভ্যাকসিনটা আমরা প্রথম দেখেছি যে টিকা আবিষ্কার করেছেন কে? এডওয়ার্ড জেনার, ডক্টর এডওয়ার্ড জেনার। উনি প্রথম গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, যেটাকে বলা হয় স্মল পক্স। ইংলিশ যারা তারা তো গুটি বসন্ত তোমরা বুঝবা না, তাহলে স্মল পক্স বা গুটি বসন্তের টিকা প্রথম আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। এবং এই যে এডওয়ার্ড জেনার উনি এটা অনেক আগে আবিষ্কার করেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তারই ধারাবাহিকতায় অনেক ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে। এবং দ্বিতীয় জেনারেশনে যে ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে সেটা হলো হেপাটাইটিস বি ভ্যাকসিন। কারণ আগে আমরা ভাবতাম হেপাটাইটিস বি হলে সঙ্গে সঙ্গে আমাদের কি হতো, আমরা জানি যে হেপাটাইটিস বি অনেক মারাত্মক রোগ, তোমাদেরকে এর আগেও বলেছি যে হেপাটাইটিস এ বি সি বিসি। সি যেটা সেটাকে বলা হয় তুষের আগুন, এটা জ্বলতে জ্বলতে একদমই নিভিয়ে যায়। বিটা এটা অনেক মারাত্মক একটা রোগ, কারণ এই রোগে কাউকে সময় দেয় না, কারণ লাংস আমাদের ক্ষতিগ্রস্ত হলে আমরা বুঝতেই পারি না, 2-1 দিন আগে এই ডিজিজটা ধরা পড়ে আমি যখন ফুরিয়ে যাব। তো যাই হোক, এই জন্য আমরা অবশ্যই সবাই হেপাটাইটিস বি টিকা নিব, যারা এখনো নেয়নি তারা অবশ্যই নিব। ঢাকা শহরে বাস করলে হেপাটাইটিস বি টিকা আমাদের অবশ্যই নিতে হবে, কারণ হেপাটাইটিস বি আমাদের ঢাকা শহরের সবচেয়ে বেশি হয়, গ্রামাঞ্চলে এটা সাধারণত হয় না। কারণ গ্রাম অঞ্চলে আমাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ঢাকা শহরের সুয়ারেজ লাইন এবং পানির লাইন হলো ক্লোজ ফ্রেন্ড। কারণ আমরা ম্যাক্সিমামই বাইরে খাবার খাই, বাইরে পানি খাই, কারণ কোনটা বাইরে যেটা আমরা খাই, বাড়িতে যেটা খাই মা অবশ্যই ভালো কিছু আমাদেরকে খাওয়ান, কিন্তু বাইরে আমরা যখন খাই অবশ্যই কি খাই আমরা নিজেরা জানি না। তো যাই হোক, তো আমরা অবশ্যই হেপাটাইটিস বি টিকা নিব এবং আমরা ভালো থাকার চেষ্টা করব। আর আমরা যে জানি এইচআইভি এইডস আজ পর্যন্ত এই রোগের টিকার অনেক 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 গবেষণা হয়েছে, কিন্তু কেউ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। আমরা আশা করি অবশ্যই হয়তো অদূর ভবিষ্যতে এটা তোমাদের মতো কেউ আবিষ্কার করবে এবং এটা থেকে আমরা সুফল পাবো। তো যাই হোক, আমরা এই যে আমরা জানি যে ভ্যাকসিনেশনের ফলে কি হয়, আমরা যদি ছোটবেলায় আমরা মাহাম পোলিও তারপরে কি কি সব টিকা দেয় আমাদের ছোটবেলায় 7টা আমরা জানি যে কয়েকটা টিকা দেওয়া হয় আমাদের। তো হুপিং কাশির, তারপরে এখন টাইফয়েড এবং অনেক হসপিটালে এখন হেপাটাইটিস বি টিকাও দেওয়া হচ্ছে। তো আমাদের যে এই টিকাগুলো দেওয়া হয়, এই টিকাগুলো দেওয়ার ফলে আমি কি হয় বিভিন্ন অসুখ বিসুখ থেকে আমি রক্ষা পাই এবং আমাদের দেখা যায় যে এই টিকাগুলো যদি আমি না দিই দেখা যায় যে আমার বিভিন্ন ধরনের এই রোগ হইলে আমাদের অনেক সময় এক এক রোগের এক এক উপসর্গ নিয়ে আসে এবং এক এক ক্ষতি করে, এক এক রোগ আমাদের এক এক ধরনের ক্ষতি করে এবং আমাদের অনেক সময় মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তাহলে ভ্যাকসিন আমাদের শরীরে কিভাবে সক্রিয় থাকে আমরা এটা জানবো। আমরা জানি যে ভ্যাকসিনে কি থাকে, আমাদের রোগ সৃষ্টিকারী যে জীবাণু, মৃত বা দুর্বল জীবাণু কি থাকে অংশ থাকে এবং এটা কি করে রোগ সৃষ্টিকার পারে এমন সক্রিয় জীবাণু থাকে না। কোনো কোনো ভ্যাকসিনের জীবাণু একেবারে থাকে না, কোনো কোনো ভ্যাকসিনে কি থাকে না, জীবাণু থাকে না। এবং ভ্যাকসিন যখন প্রবেশ করানো হয় যা কোনো ব্যক্তির দেহে, তখন তারা কি করে তার শরীরে, আমি যেটা বলেছি যে ভ্যাকসিন মানে হলো কৃত্রিম ইমিউনিটি গড়ে তোলা, সে আমাদের শরীরে কি করে এই ইমিউনিটি গড়ে তোলে বা অনাক্রমতা গড়ে তোলে। এবং আমাদের যে নির্দিষ্ট যে রোগ সৃষ্টিকারী যে জীবাণু আছে যখন আমাদের শরীরে এটা যায় তখন তাকে কি করে সে জালে আটকে ফেলে, তার ফাঁদে আটকে ফেলে তাকে ধ্বংস করে। এবং আমরা জানি যে এই যে আমাদের দেহে অ্যান্টিবডি দুভাবে উৎপন্ন হয়, একটা হলো কি আমরা অসুস্থ হলে, আর একটা আমরা ভ্যাকসিন নিলে। জীবাণুর আক্রমণে যখন আমরা অসুস্থ হই তখন আমাদের অ্যান্টিবডি উৎপাদনের যে আগে ভাগে সকল রোগের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন কি করা হয়, এখানে ভ্যাকসিনটা বেশি ইমিউনিটি ব্যবস্থা গড়ে তোলে, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এবং ভ্যাকসিনের ফলে আমরা যে অ্যান্টিবডিটা আমাদের দেহে প্রবেশ করানো হচ্ছে, এই অ্যান্টিবডিটা আমাদের দীর্ঘদিন বা অনেকে আজীবন পর্যন্ত অনেক ভ্যাকসিন আমাদের থেকে যায়। হ্যাঁ, কারণ তাহলে সেটা আমাদের এই অ্যান্টিবডি গুলো আমাদের রোগী আমাদের শরীরে যখন প্রবেশ করানো হয় কৃত্রিম ভাবে, তখন তারা আমাদের শরীরে যখন জীবাণু প্রবেশ করতে চায় তখন এই জীবাণুগুলোর বিরুদ্ধে তারা নীরব ভাবে যুদ্ধ করে যায়, কিন্তু আমরা নিজেরা জানি না এবং তারা অবশ্যই জয়ী হয়। এবং তারা কি করে, তারা অনেক ধরনের কৌশল অবলম্বন করে জীবাণুগুলোকে কি করে ধ্বংস করে ফেলে। এবং
এবং আমরা জানি যে ভ্যাকসিন, যেটা আমরা জানি যে এটা নিলে আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক ভ্যাকসিন আছে যাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, এই টাইমের পর এটা কার্যকর থাকে না, তখন আবার ডোজ নিতে হয়, এটা আমরা জানি। এবং কিছু ভ্যাকসিন আছে যারা একটু মিশ্র ভ্যাকসিন, যেমন হলো MMR, যেটা মাম্পস এবং এটাকে কি বলা হয়েছে, মেলিয়াস, মাম্পস এবং রুবেলা ভ্যাকসিন। এটা আসলে কি আমাদের একটা মিশ্র একটা ভ্যাকসিন। তো যাই হোক, ভ্যাকসিন সম্পর্কে আমরা মোটামুটি পড়ে নেব এবং এটা জানার কোনো ইয়ে না। আর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, এটাও আসলে আমার বলার কিছু না, এটা তোমরা নিজেরাই পড়ে নিবা। এখন ম্যাডাম পড়ানো যেটা, সেটা হলো আমরা একটু আগে বলেছিলাম যে স্মৃতিকোষ, হ্যাঁ, স্মৃতিকোষ বা মেমোরি সেল, দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা। এখন কথা হলো স্মৃতি মানে কি? আমরা স্মৃতি মানে জানি কি? আমরা বলি যে তোমার এটা আমার স্মৃতি হয়ে আছে, তাহলে অনেক বছর আমরা এটা কি করি, জমা করে রাখি, তাই না? প্রয়োজনের সময় সেটা মনে করি, সেটাই হলো আমাদের স্মৃতি। তাহলে এই কথা, তাহলে কিছু জমা রাখা এবং প্রয়োজনে তা স্মরণ করার ক্ষমতাকে কি বলে? স্মৃতি বলে। এবং এই যে স্মৃতি যে আছে, এটা সংরক্ষণ এবং পুনর্ব্যবহার রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই যে স্মৃতিকোষ, আমরা আসলে আমরা দেখেছি যে আমাদের দেহের যে প্রতিরক্ষা বা ইমিউনিটিতে এই স্মৃতিকোষ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই স্মৃতিকোষ যা আছে, এটা সাধারণত লিম্ফোসাইট নামক অদানাদার সেতু রক্তকণিকা হচ্ছে স্মৃতিকোষ। তাহলে আমাদের যে অদানাদার লিম্ফোসাইট যে শ্বেত রক্তকণিকা, আমরা জানি যে হলো লিম্ফোসাইট আমাদের দু ধরনের, একটা টি লিম্ফোসাইট আর একটা হলো বি লিম্ফোসাইট। তাহলে আমরা একটা দেখলাম টি লিম্ফোসাইট আর একটা হলো বি লিম্ফোসাইট। আমরা যে এই যে টি লিম্ফোসাইট এবং অনেক সময় পরীক্ষায় আসে যে স্মৃতিকোষ কোনটি, তাহলে আমরা জানি যে লিম্ফোসাইট আমাদের দুটো, একটা টি আর একটা বি। এই টি এবং বি এই দুটোই হলো আমাদের স্মৃতিকোষ। এবং এই টি এবং বি, আমরা টি এবং বি সম্পর্কে আমরা অনেক জিনিস শিখেছি। এই টি এবং বি আমাদের কি করে, জীবাণুগুলোকে ধ্বংস করে। এবং টি এবং বি কোষ কোথা থেকে সৃষ্টি হয়? আমাদের যে অস্থিমজ্জা যে স্টেম কোষ আছে, এখান থেকে এটা সৃষ্টি হয়। এবং আমাদের লসিকা বাহিকার মাধ্যমে থাইমাস, লসিকা পর্ব এবং হৃদপিণ্ডের কাছে থেকে রক্ত সংবহনতন্ত্রে পৌঁছে তারা কি হয়, পরিণত হয়। এবং আমাদের স্মৃতিকোষের যে ভূমিকা, এটা সাধারণত আমাদের দেহে কি করে, আমাদের শরীরে যে বিভিন্ন রোগ জীবাণু ঢুকে পড়ে, তাদেরকে কি করে, তারা প্রতিহত করে এবং তাদেরকে কি করে, ধ্বংস করে ফেলে। আসলে এটা একটু আমাদের স্মৃতিকোষের ভূমিকা। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স লিংকটা আগে দিয়ে দেই। এমন কাশি উঠছে। এই অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছি বাবা, এই অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। অ্যাটেন্ডেন্স না দিয়ে চলে যাচ্ছ কেন? তারা অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে দাও। আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে তারপরে চলে যাই, অনেকে চলে গেছে, অ্যাটেন্ডেন্সটা দিলা না। আচ্ছা, তাহলে আমরা এই যে পরীক্ষার যে আজকে সিলেবাস দিলাম, সবাই আমরা ভালো করে পড়বো। এবং এই সিলেবাস গুলোর যে জ্ঞানমূলক প্রশ্ন আছে, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা সবাই খুব ভালো করে পড়বে। আগামী ক্লাসে কিন্তু আমি এই জ্ঞানমূলক কোশ্চেন জিজ্ঞেস করবো তোমাদের, ঠিক আছে? 1 মার্কসের কোশ্চেন গুলো আমি আগামী ক্লাসে আগে জিজ্ঞেস করবো, তারপর ক্লাস শুরু করব। বুঝতে পেরেছো? আগামীকালে কিন্তু ক্লাস আছে, তাহলে আমরা সবাই কালকে অবশ্যই সংজ্ঞাগুলো পড়বো, 1 মার্কসের কোশ্চেন গুলো। হ্যাঁ, সবাই 1 মার্কসের কোশ্চেন গুলো পড়ে ফেলবো। মিস
হ্যাঁ বলো। ভ্যাকসিনেশন বলতে কি বোঝো, এটার সংজ্ঞা দিয়ে তারপরে মানে কতটুকুন লিখবো, হ্যাঁ এটা কিভাবে বলতে কি বুঝবো বোঝো এটা আমি নেক্সট মিলিয়ে? ক্লাসে আলোচনা করবো, এখন তো সময় নেই বাবা। তুমি 1 মার্কসেরটা পড়ে ঠিক ফেলো, আছে মিস। ঠিক আছে? নেক্সট ক্লাসে বলবো কতটুকু লিখতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ আসসালামু হাফেজ আলাইকুম। ম্যাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ম্যাডামের নাম কি রে? ম্যাডামের নাম কি মানে সারা কমোডের মধ্যে ডিব্বা মেরেছে, ম্যাডামের নাম কি? আর ভুলে গেছি গো ম্যাডাম। নীলুফা ম্যাম, নীলুফা ম্যাম। ঠিক আছে তুই, আমার অনুমান আশা করে ঠিক আছে। আর অনেকদিন পরে ক্লাস করতেছি। আরে নিউজে এই মাত্র দেখলাম যে ফেব্রুয়ারি মার্চ পর্যবেক্ষণে রেখা তারপর নাকি কলেজ খোলার সিদ্ধান্ত নেয়, কি হচ্ছে আমাদের সঙ্গে? আচ্ছা, এই নিয়মটা তো সরকার বললো